নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই গতকাল হয়ে যাওয়া ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচ নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের মধ্যে ইস্টবেঙ্গলের যেমন লাইন আপ জানিয়েছিলাম, ঠিক সেই একই লাইন আপে শুধুমাত্র রাকিবের পরিবর্তে লালচুংনুঙ্গাকে রেখে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে কিন্তু খেলতে নামে ইস্টবেঙ্গল। গতকালের ম্যাচের প্রথমার্ধে অতীব জঘন্য পারফরমেন্স করতে দেখা যায় কিন্তু ইস্টবেঙ্গল দলকে। গতকালের ম্যাচের শুরুর থেকেই কোচ অস্কার ব্রুজান দলকে কিন্তু হাইলাইন ডিফেন্সে খেলার পরামর্শ দেন। আর কোচ অস্কার ব্রুজানের দেওয়া এই পরামর্শটাই কিন্তু কাল হয়ে দাঁড়ায় গতকালের ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল দলের জন্য। তবে কথায় আছে, নিরামিষ রান্নার জিনিসপত্র দিয়ে কখনোই কিন্তু বিরিয়ানি রান্না করা যায় না, তাতে সে যত ভালোই রাঁধুনি থাকুক না কেন। তো ঠিক সেই একই মতনই ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোটাঘাতের জন্য বিশেষ করে ইস্টবেঙ্গল দলের দুই বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো এবং মাদি থালাল, এদের দুজনের চোটের কারণেই কোচ অস্কার ব্রুজান কিন্তু গতকালের ম্যাচে বাধ্য হয়েই হাইলাইন ডিফেন্স নিয়ে গতকাল মাঠে নামে। তবে হিজাজি মাহের এবং হেক্টর রুস্তের মতন ক্যাজুয়াল ডিফেন্ডারদের জন্য গতকালের ম্যাচের প্রথমার্ধের শেষ কোয়ার্টারের পর 2 গোল কিন্তু হজম করতে হয় ইস্টবেঙ্গল দলকে। তবে দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই একটা দুর্দান্ত ফাইট কিন্তু শুরু করে ইস্টবেঙ্গল দলের প্লেয়াররা, যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই একের পর এক আক্রমণ হানে কিন্তু ইস্টবেঙ্গল, যার ফলে খেলার 66 মিনিটের মাথায় ওন গোল করে বসে কিন্তু সাহিল পানোয়ার, এবং তারপর খেলার 83 মিনিটের মাথায় ডেভিড কিন্তু দুর্দান্ত একটা গোল করে ম্যাচে সমতা ফেরায়। তবে ম্যাচের শেষের দিকে মুম্বাই সিটি এফসি দুর্দান্ত একটা অ্যাটাক গড়ে তোলে, এবং সেই অ্যাটাককে রুখতে গিয়ে লাল হলুদ জনতার নয়নের মণি ভারতীয় প্লেয়ার আনোয়ার আলী কিন্তু নিজেকে ছুড়ে দিলেও বলটা আটকাতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয় আনোয়ার, এবং শেষ পর্যন্ত সেই বলটা হিজাজি মাহের পায়ের ফাঁক দিয়ে গলিয়ে মুম্বাই সিটি এফসির বিদেশি স্ট্রাইকার নিকোলাস তার কিন্তু দ্বিতীয় গোলটা তুলে নেয়। এবং সবশেষে এসে গতকালের ডু অর ডাই ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে 2-3 গোলে কিন্তু হারের মুখ দেখতে হয় অস্কার ব্রিগেডকে। আর গতকালের ম্যাচের হারের পাশাপাশি ইস্টবেঙ্গল দলের এই মরশুমের সুপার সিক্সের রাস্তাটাও কিন্তু বেশ কঠিন হয়ে পড়ল। তো যাই হোক, আমরা আশা করব ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলে তারা সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করতে পারবে। তবে সেটা আখেরে কতটা সম্ভব হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, কারণ এই মরশুমে ইস্টবেঙ্গলের আইএসএল এর বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে অধিকাংশ ম্যাচগুলিই কিন্তু বেশ কঠিন কঠিন দলের বিরুদ্ধে রয়েছে। সেক্ষেত্রে কোচ অস্কার ব্রুজান কত শীঘ্রই দলকে কামব্যাক করাবেন সেই দিকেই কিন্তু এখন নজর থাকবে আপামর লাল হলুদ জনতার। তো যে গতকালের একদম ম্যাচের শেষের দিকে চোট পায় ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলী, যার ফলে ম্যাচ শেষে হুইল চেয়ারে কিন্তু মাঠ ছাড়তে দেখা যায় আনোয়ার আলীকে। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সূত্র মারফত যতটা খবর, আনোয়ার আলীর চোটটা তেমন একটা গুরুতর নয়, খুব সম্ভবত 2 থেকে 3 দিন রেস্ট নিলেই আনোয়ার আলী সে সুস্থ হয়ে উঠবে। তবে যেহেতু আগামী 11 তারিখে ডার্বি ম্যাচ রয়েছে, তো সেই কারণেই আনোয়ার আলীর চোট নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় থাকবে লাল হলুদ শিবির, কারণ এমনিতেই বর্তমানে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স লাইনের কিন্তু টালমাটাল অবস্থা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আনোয়ার আলীর চোটটা কিন্তু একটা বাড়তি চিন্তা হয়ে দাঁড়ালো এই মুহূর্তে সকল ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে, সেটা বলাই যায়। তো আমরা সকলেই আশা করব আনোয়ার আলী সে যত দ্রুত সম্ভব সে ফিট হয়ে সে ডার্বি ম্যাচে যেন মাঠে নামে। তো যাই হোক, গতকাল ম্যাচ শেষে দীর্ঘ ঘণ্টাখানেক ধরে কিন্তু ইস্টবেঙ্গল কোচিং স্টাফদের সাথে স্টেডিয়ামের মিটিং রুমেই কিন্তু বৈঠক সারে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তো গতকালের ওই মিটিং দেখে কিন্তু এটা স্পষ্ট, দলের এইরকম হারে কিন্তু একদমই খুশি নন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। আর যেহেতু এরপরেই ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে সেই বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ, তো সেই কারণেই দ্রুত দলের ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে যাতে ডার্বি ম্যাচে জয়ের উদ্দেশ্যে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল দল, তেমনই হয়তো পেপটক গতকাল ম্যাচ শেষে কোচিং স্টাফদের দিয়ে গেলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তো যাই হোক, গতকাল ইস্টবেঙ্গলের হারের পর ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু একটা বড়সড় সুখবর কিন্তু দিয়ে গেছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বাবু। তো তিনি যেমনটা জানিয়েছেন, সাউল ক্রেসপো এবং মাদি থালাল এদের দুজনের চোট তাদের জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর সেই কারণেই দ্রুত দলের পরিস্থিতি ঠিক করার জন্য আগামী 2-1 দিনের মধ্যেই নতুন এক বিদেশিকে চূড়ান্ত করে যত শীঘ্রই সম্ভব তাকে কলকাতায় নিয়ে আসতে চাইছে কিন্তু লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে গতকাল দেবব্রত সরকারের দেওয়া বক্তব্য থেকে কিন্তু এটা স্পষ্ট, খুব শীঘ্রই ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশির নাম কিন্তু ঘোষণা হতে চলেছে, এবং সে দ্রুত কলকাতায় এসে সে দলের সাথে অনুশীলনেও কিন্তু নামতে চলেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মাদি থালালের পরিবর্তন হিসাবে কোন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হয় ইস্টবেঙ্গল দলে।
আর সেই বিদেশি প্লেয়ারটা কত দ্রুত এসে দলের সাথে মানিয়ে নেয় সেদিকেও কিন্তু নজর থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের। আর এর পাশাপাশি গতকাল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন সাউল ক্রেসপোর চোটের বিষয়টা। তো তোমরা জানো চোটের কারণে সাউল ক্রেসপো সে কিন্তু তার নিজের দেশে ফিরে গেছে, এবং গতকাল কোচ অস্কার ব্রুজান যেমনটা জানিয়েছেন সাউল ক্রেসপোর এখনও পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে এখনও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দলের যে নতুন বিদেশি প্লেয়ারটাকে চূড়ান্ত করতে চলেছে সেই বিদেশি প্লেয়ারটা দলের অ্যাটাকিং পজিশনটাকে সামাল দেয় নাকি দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাকে সামাল দেয়। তো যাই গতকাল ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচে তোমরা অনেকেই খেয়াল করেছো একদল ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং আইএসএল এর রেফারিদের ব্যঙ্গ করে তারা একটা টিফো মাঠে নামায়, এবং সেই টিফোতে এটা পরিষ্কার তারা বোঝাতে চেয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কথা মতন আইএসএল এর রেফারিরা ম্যাচ পরিচালনা করে। তো মোহনবাগান ম্যানেজমেন্টকে কেন্দ্র করে এইরকম নিন্দাজনক পোস্ট কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্টের কাছেও পৌঁছে গেছে। আর তারা যদি মনে করে তারা কিন্তু এইরকম পোস্টের বিরুদ্ধে তারা কিন্তু আইনি পদক্ষেপের রাস্তাতেও হাঁটতে পারে, কারণ কখনোই কিন্তু কোনো ম্যানেজমেন্টের প্রতি এত বড় একটা অভিযোগ কোনো ক্লাবের সমর্থকরাই কিন্তু আনতে পারে না। বিগত বেশ কয়েক মরশুম ধরে আমরা আইএসএল এর রেফারিদের ভুল সিদ্ধান্ত কিন্তু দেখে আসছি, আর রেফারিদের নেওয়া সেই ভুল সিদ্ধান্তের শিকার কিন্তু আইএসএল এর কম বেশি সবকটা দলকেই হতে হয়েছে। কিন্তু রেফারিদের ভুল সিদ্ধান্তের জন্য যে মোহনবাগান ম্যানেজমেন্টই দায়ী সেটা কিন্তু কখনোই নয়। যদি এখানে আইএসএল এর বাকি সমস্ত দলগুলোও এই একই রকমের মন্তব্য করত সেক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার ছিল যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রেফারি কিনে নিয়ে ম্যাচ পরিচালনা করে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকদের কাছেই মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রেফারি কিনছে। এমনকি ইদানিংকালে আবার এটাও দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল যেই ম্যাচেই হারুক না কেন সেই হারের দায় কিন্তু এসে পড়ছে মোহনবাগানের ওপর, কিন্তু ইস্টবেঙ্গল যে ম্যাচে জিতে যাচ্ছে সেই ম্যাচে তাদের প্লেয়ারদের বুক চিতিয়ে লড়াই থাকছে। তো এই সমস্ত বিষয়টাই কিন্তু একটা হাস্যকর দিকে চলে যাচ্ছে দিনকে দিন। তবে আবার এটা বলবো না যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরাই সমান। প্রতিটা দলের সমর্থকদের মধ্যেই কিন্তু কিছু অংশ এমন হয়ে থাকে যারা উগ্র মস্তিষ্কের। কি করে দলের ভালো হবে সেই দিকে তারা না তাকিয়ে কি করে অন্যদেরকে দোষারোপ করা যাবে সেই দিকেই কিন্তু তাদের বেশি নজর থাকে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান সমস্ত দলের সেই সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পাড়ার পাশের বাড়ির কাকিমার মতন আচরণ না করে কি করে দলের ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়েও দলের পাশে দাঁড়ানো যায় সেই দিকে নজর রাখতে। তাহলে কিন্তু আখেরে শেষ পর্যন্ত নিজেদের দলের জন্যই ভালো হবে। তো যাই হোক, আমার এই কথাতে যদি কোনো ইস্টবেঙ্গল সমর্থকের খারাপ লেগে থাকে তাহলে তাদের কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো এবার পরবর্তী আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহামেডান স্পোর্টিংকে কেন্দ্র করে। তো মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা কিন্তু এই ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা বড় চমক ছুড়ে দিয়েছে তাদের সমর্থকদের জন্য। তো এই মৌসুমে সন্তোষ ট্রফিতে বাংলা দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলা দলের টপ গোল স্কোরার রবি হাসদাকে এই মৌসুমের বাকি সময়ের জন্য কিন্তু দলে চূড়ান্ত করে নিয়েছে সাদা কালো ব্রিগেড। তো এই রবিকে এই মৌসুমে দলে পাওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে কিন্তু ঝাঁপিয়েছিল মোহামেডান স্পোর্টিং ও ইস্টবেঙ্গল দল। তবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু রবিকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে আগামী 6 মাসের চুক্তিতে। তো রবির জন্য মোহামেডান স্পোর্টিং দলটা কিন্তু একদম পারফেক্ট চয়েস হয়েছে, কারণ ইস্টবেঙ্গল দলে আসলে রবিকে কিন্তু রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হতো, কিন্তু মোহামেডান স্পোর্টিং দলে গিয়ে সে কিন্তু যথেষ্ট সুযোগ পাবে আইএসএল মঞ্চে নিজের জাত চেনানোর জন্য। সেক্ষেত্রে রবির জন্য কিন্তু আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে আইএসএল মঞ্চে নিজের কেরিয়ারটাকে শুরু করার জন্য। তো এই রবির সাইনিংটা সকল মোহামেডান স্পোর্টিং সমর্থকদের জন্য বড়সড় সুখবর হলেও মোহামেডান স্পোর্টিং সমর্থকদের জন্য কিন্তু বড় একটা দুঃসংবাদ বেরিয়ে আসছে এই মুহূর্তে। তো যেমনটা জানা গেছে মোহামেডান স্পোর্টিং দলের আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্সিস গোমেজ যে গত কয়েক মরশুম ধরে মোহামেডান স্পোর্টিং দলের মাঝমাঠের মূল বিদেশি, তো সেই অ্যালেক্সিস গোমেজকে কিন্তু এবার মোহামেডান স্পোর্টিং দল থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আসরে নেমে পড়েছে আইএসএল এর অত্যন্ত সফল দল মুম্বাই সিটি এফসি। তো যেমনটা খবর, মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই অ্যালেক্সিস গোমেজের সাথে কথাবার্তাও শুরু করে দিয়েছে, এবং যেমনটা খবর আগামী মরশুমে অ্যালেক্সিস গোমেজকে দলে নেওয়ার জন্য মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রবলভাবে আগ্রহী। সেক্ষেত্রে শেষ পর্যন্ত অ্যালেক্সিস গোমেজকে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট হারিয়ে ফেললে সেটা যে মোহামেডান স্পোর্টিং এর জন্য বড় একটা ধাক্কা হবে সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট এবং লাস্ট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো গত পাঞ্জাব এফসির বিরুদ্ধে 3-1 গোলের একটা বড় ব্যবধানে জয়ের পর মোহনবাগান কোচ মলিনা দলের সমস্ত প্লেয়ারদের একটা ছোট্ট ছুটি দিয়েছিল নিজেদের মাইন্ডকে ফ্রেশ করার জন্য। তবে কোচ মলিনার দেওয়া সেই ছুটিতে মোহনবাগান দলের সমস্ত প্লেয়াররা বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে গেলেও মোহনবাগান দলের 2 বিদেশি মিডফিল্ডার
ডিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট তারা দুজনেই কিন্তু কড়া অনুশীলন সেরেছেন নিজেদের ফিট রাখার জন্য। কারণ মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু ডার্বি, এবং এই মৌসুমের লিগ শিল্ড জয়ের জন্য ডার্বির পরেও কিন্তু মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো রয়েছে। তো সেই কারণেই গোটা দল ছুটি কাটাতে বিভিন্ন জায়গায় গেলেও দলের দুই বিদেশি মিডফিল্ডার ডিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট তারা দুজনেই কিন্তু কড়া অনুশীলনের মধ্যে ছিলেন, যাতে মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলোতে নিজেদেরকে অ্যাভেলেবেল রেখে মোহনবাগান দলকে জয়ের মুখ দেখাতে পারে। তো গতকাল মোহনবাগান দলের সমস্ত প্লেয়াররা তারা কিন্তু ছুটি কাটিয়ে তারা আবারও অনুশীলনে যোগ দিয়েছে, এবং গতকাল মোহনবাগানের অনুশীলন শেষে যেমনটা আপডেট জানা গেছে, ডিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট এদের দুজনের অনুশীলনে কিন্তু যথেষ্ট খুশি হয়েছে মলিনা, এবং গ্রেগ স্টুয়ার্টের সম্পূর্ণ ফিট হওয়া নিয়ে যে একটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাও কিন্তু গতকাল দূর করে দিয়েছে কোচ মলিনা, এবং মলিনা জানিয়েছে গ্রেগ স্টুয়ার্ট সে পরবর্তী ম্যাচ খেলার জন্য এখন কিন্তু পুরোপুরি ফিট রয়েছে, এবং এর পাশাপাশি ডিমিত্রি পেট্রাটস সেও কিন্তু ডার্বি ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। সেক্ষেত্রে আগামী 11 তারিখের বড় ম্যাচের আগে ডিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট এদের দুজনেরই ফিট হয়ে ওঠাটা এই মুহূর্তে কিন্তু বর্ষর একটা সুখবর সকল সবুজ মেরুন সমর্থকদের জন্য, সেটা কিন্তু বলাই যায়। আর ডিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট এদের দুজনের মধ্যে যে কোনো একজন বড় ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিলে বড় ম্যাচ যে প্রায় মোহনবাগানের দখলে চলে আসবে সেটা কিন্তু পরিষ্কার। তো বন্ধুরা, তোমাদের মতে আগামী ডার্বি ম্যাচে ডিমিত্রি পেট্রাটস নাকি গ্রেগ স্টুয়ার্ট, কাকে তুমি প্রথম একাদশে দেখতে পেলে বেশি খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, ডিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট এদের দুজনের ফিট হয়ে ওঠার সুখবরের পাশাপাশি আরও বেশ কিছু সুখবর কিন্তু বেরিয়ে এসেছে মোহনবাগান সমর্থকদের জন্য। আর সেই সুখবরগুলো হচ্ছে, গতকাল মোহনবাগানের যুব দল তারা কিন্তু ভদ্রেশ্বর গোল্ড কাপে মোহামেডান স্পোর্টিংকে 1-0 গোলে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এর পাশাপাশি এআইএফএফ এর অনূর্ধ্ব 17 লিগেও কিন্তু মোহনবাগানের যুব দল তারা কিন্তু মোহামেডান স্পোর্টিংকে 5-0 গোলে পরাজিত করেছে। সেক্ষেত্রে এটা বলাই যায় মোহনবাগানের সিনিয়র দলের পাশাপাশি মোহনবাগানের জুনিয়র দলের ছেলেগুলোও কিন্তু নিজেদের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিচ্ছে মোহনবাগান ক্লাবকে আরও সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য। তো যাক বন্ধুরা, এই মৌসুমে মোহনবাগানের এই সাফল্য তোমাদের কেমন লাগছে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।